আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি, একজনকে গুরুতর অবস্থা ঢাকায় স্থানান্তর। বৈষয়িক দ্বন্দ্ব থেকে গুলিবর্ষণ, ধারণা পুলিশ। ছেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ। রংপুর মেডিকেলে মরদেহ আটকে স্বজনদের হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়। দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফের, কঠোর অবস্থানে বিজিবি। কুষ্টিয়া বর্ডারে 3 দিন ধরে 12 জন শূন্য ছাড়া কোনো কাজই হয় না সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। সরকারি জমি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে কোটি টাকা তুলেছেন কানুনগোড়া এবং সব জেনেও নির্বিকার জেলা প্রশাসন। চাঁদপুরের ইলিশের বাজারে ক্রেতা সংকট, সকাল থেকে রাত পর্যন্ত আড়তদারদের অপেক্ষা। দাম কমলে জমে উঠবে ব্যবসা। তুলনামূলকভাবে অর্ধেকের অর্ধেক, মানে 1/3 আসলে কাস্টমার নাই। ইলিশের দাম কমছে, কিন্তু আমরা বাজারে যারা ব্যবসায়িক আছে তারা দেখতেছি খুবই কাস্টমার কম। 7-10 দিন পরে থেকে মাছের আমদানি আরো বাড়লে রেটও মোটামুটি একটু। আগামীকাল থেকে দেশের বাজারে পাওয়া যাবে রংপুরের ঐতিহ্য হাড়িভাঙা আম। যোগাযোগের দুরবস্থা, ফলন কম হওয়ায় বেচা বিক্রি নিয়ে এত টাকা দিয়ে বাগানটার মধ্যে লস। আমরা যেই রাস্তাগুলি দিয়ে আম নিয়ে আসি, এটা অনেক আমাদের ভোগান্তির শিকার হতে হয়। আমরা টোল দিচ্ছি, কিন্তু হাটের কোনো উন্নয়ন হচ্ছে না। তাদেরও টাকা দেয়, আসিয়ে দেখি রাস্তা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুরুতর আহত মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই গুলিবর্ষণের এখন নিত্যদিনের ঘটনা। এবার রক্ত ঝরল মসজিদেও। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, শহরের দৌলতপুরে ওজপাডিকর বিদ্যুৎ জামে মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো কোরআন পড়ছিলেন ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। পাশেই ছিলেন স্থানীয় আলম শেখ। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি মসজিদে ঢুকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ 2 জনকে প্রথমে নেওয়া হয় খুলনা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে আনা হয় ঢাকায়। উনি ফজরের নামাজ পড়ে উনি কোরআন শরীফ পড়তেছিল, ওই অবস্থায় আর কি তাকে গুলি করেছে। আমি বাসায় ছিলাম, আমার ওই ছোটো ভাইটাকে বলেছে এরকম কোন ভাইরে গুলি করেছে। আমি তখন বেরোয় আইছি, আসে দিয়ে মসজিদের এই অবস্থা। প্রথমে 2বার ফোন দিয়েছে, কেটে গেছে। তৃতীয়বার আমি ফোন দিয়েছি, ওনার ফোনটা ঢুকিয়েছে। ঢুকলে আমি খেয়েছি ভাই, বলছে যে এরকম আমারে গুলি করেছে, তুই মসজিদে আয় তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি। এবার দৌড়ে যাওয়ার সময় আমাকে যে মোড়ে ওই জায়গায় আরেকজন ছিল গুলিবিদ্ধ, আপনার আলম শেখ ওনার নাম। উনার গায়েও গুলি লাগেছে। উনি বলতেছে দৌড়ে যাচ্ছে, বলতেছে যে মসজিদে গুলাগুলি হয়েছে, আপনার একটু জান আগে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মসজিদের মতো পবিত্র স্থানে গুলি ছোড়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। এটা সবার জন্য একটা উদ্বেগজনক যে মসজিদে নামাজ পড়া, এই কোরআন শরীফ পড়া অবস্থায় একটা আতঙ্কিত। নিরাপদ জায়গা হলে মসজিদ, বাসা, বাড়ি। এখন তো কোনো নিরাপদ স্থান নেই মানুষের, বললেন যেখানে সেখানে মানুষ মারা যায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নামাজ শুরুর আগে থেকেই মসজিদের আশেপাশে বাইকে ঘোরাফেরা করছিল দুর্বৃত্তরা। নামাজ শেষে বের হতে দেরি হয়, মসজিদের ভেতর ঢুকেই চালায় গুলি। সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করতেছি, আর ভিকটিমের পরিবারের সাথেও কথা বলতেছি যে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়। আর ভিকটিম তো এখন পর্যন্ত অসুস্থ, তার সাথে কথা বলা গেলে হয়তো বা আর একটু আমরা ক্লিয়ার হব যে কারোর সাথে তার পূর্ব কোনো শত্রুতা আছে কিনা, কিংবা কোনো থ্রেট আগে থেকে সে ফিল করতেছিল কিনা। লোকমান হাকিম ওজপাডিকর একজন ঠিকাদার, পাশাপাশি জ্বালানি তেল ব্যবসায়ী। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না। অচিরে আমরা আমাদের আভিযানিক দল বাইরে আছি গ্রেপ্তার করার জন্য। এর আগে শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় বিএনপির এক কর্মীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা পণ্ড হয়।
বিজিবি জানায় ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে শিশু নারীসহ 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহলরত সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলে। বাধ্য হয়ে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিয়ে নেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিজিবি জানায় ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে শিশু নারীসহ 9 জনকে পুশিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীদের কাঁটাতার সংলগ্ন স্থানে নিয়ে আটকে রাখে বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এছাড়া জয়পুরহাটের হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে পুশিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তাতে বিজিবি বাধা দেয়। ওই বৃদ্ধকে শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। প্রায় 46 কিলোমিটার কাঁটা তারবিহীন অরক্ষিত সীমান্ত এলাকা। দুর্গম এই এলাকায় গভীর রাতে আরও অনিরাপদ হয়ে ওঠে, যার ফলে পরিস্থিতি সামলাতে বিজিবিকে বেগ পেতে হয়। মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবেও পরিচিত মহিষকুণ্ডী প্রাগপুর এলাকার সীমান্ত। সম্প্রতি পুশিনের ঘটনায় স্থানীয়রা আরও উদ্বিগ্ন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। মাথাভাঙ্গা নামের এই নদীটি বিভাজন করেছে দুই দেশের সীমান্ত। ওপারে ভারত, এপারে বাংলাদেশ। ভৌগোলিক চাপে যেন পিষ্ট হয়ে সরু ক্যানেলে পরিণত হয়েছে নদীটি। কুষ্টিয়ার প্রাগপুর পশ্চিমপাড়া সীমান্তের ওপারেই ভারতের শিকারপুর। মাদক চোরাচালান সহ চোরাকারবারীদের অন্যতম রুট হিসেবেও পরিচিত মহেশখুন্ডী প্রাগপুর এলাকার সীমান্ত। দুদিন দুই রাত ধরে এই সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন নারী শিশু সহ 12 জন। ইন্ডিয়ার থেকে বেশ কটা লোক আসছে, মাঠের মধ্যে আছে। এদের বিডিআরের সাথে আমরা সহযোগিতা করছি, আমরাও থাকছি। 12 জন লোক, তার মধ্যে বাচ্চা ছেলেও আছে দুইটা। ওরা ধরেন যে খুব কষ্টের মধ্যেই আছে। এখন যদি বিডিআর মাইনে নেয়, কি ওই যে আত্মীয় আসলে যদি এখন ধরেন যে পরিচয় ঠিক হয়, তাহলে যদি দিয়ে দেয় তাহলে মিটে গেল ঝামেলা। অনুপ্রবেশের 48 ঘন্টা পর বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও হয়নি সুরাহা। তাই অস্বীকার করেছে বিএসএফ। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে। তাদেরকে তাদের তার কাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। সম্প্রতি সীমান্তে পুশিনের ঘটনায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। স্থানীয়দের অদম্য সাহসিকতা ও শক্তি হিসেবে বৃদ্ধি করেছে মনোবল। রাতভর কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গম সীমান্ত রক্ষায় এলাকাবাসী। ভারতের যে পোষণ করেছে তাদের এটা হওয়ার পর থেকে বিজিবি অনেক বেড়েছে সদস্য সংখ্যা। এর আগেও যেভাবে করেছে আর তার সাথে অতি ভালো বিজিবি টহল দিচ্ছে, কারণ সাধারণ জনগণ বিজিবির পাশে আছে। বিজিবি যদি শক্তিশালী হয় তা মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত সিলেটে 69 জনের প্রাণ গেছে। জেলায় বিভিন্ন হাসপাতালে নতুন করে 63 জন রোগী ভর্তি হয়েছে। আর গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন, 96 জন এখনও চিকিৎসাধীন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন। ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। যাদের জমি সরকার অধিগ্রহণ করেছে সেই চেক পাওয়ার জন্য কমিশন দিতে হয় কানুনকদের। অনিয়মে সিদ্ধহস্ত এই কানুনকরা সরকারি জমিও ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে কোটি টাকা তুলেছেন, গড়ে তুলেছেন জমি ইন্টারচেঞ্জ। এই দুই প্রকল্পের জন্য 2600 কোটি টাকার জমি অধিগ্রহণের পর কাজ শুরু করে সরকার। অথচ যাদের বসত ভিটা ও জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের অনেকেই টাকা পাননি। অভিযোগ রয়েছে টাকা উত্তোলন করতে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের দিতে হয় ঘুষ, না হলে